লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার একটি ঘটনা কিন্তু আমাদের ইমিডিয়েট লাস্ট যে এপিসোড 51 নং এপিসোড, এই এপিসোডে তার
এই কারণে সে কোথায় যে এই কাজটি সারবে সে কথা ভাবছিল। তবে হাঁটতে হাঁটতেই ভাবছিল, এমন সময় রাস্তার পাশে দেয়াল দেখতে পাই এবং দেয়ালের দিকে মুখ করিয়ে দাঁড়িয়ে সে তার কাজ শেষ করতে থাকে। এদিকে আনোয়ারের দেখা দেখি রকিবও একই কাজ করতে থাকে দেয়ালের দিকেই। তো তাদের এই কাজটি শেষ হলে তারা হঠাৎ খেয়াল করে যেই দেয়ালের দিকে মুখ করে তারা এই কাজটি করলো সেটি ওই হসপিটালের মর্গের দেয়াল। একথা ভাবার সাথে সাথে তাদের ভয়ের একটা ঠান্ডা স্রোত শির দ্বারা বেয়ে নিচে নেমে যায়। ঠিক এমন সময় তারা পেছনে ঘর 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 শব্দ শুনতে পায়। পিছনে ফিরে দেখে তাদের পিছনে 5টি কুকুর হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা এখনই ওদের দুজনের উপর ঝাঁপিয়ে পড়বে বা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কুকুরগুলোর আকৃতি স্বাভাবিকই ছিল, কিন্তু প্রত্যেকটি কুকুর ছিল কুচকুচে কালো এবং চোখের রং ছিল লাল টকটকে। তো আমরা আর কিছু না ভেবেই দৌড় লাগাই। পিছনে কুকুরগুলো আমাদের ধাওয়া করে। এরকম সময় তারা হাঁফাতে হাঁফাতে হোস্টেলে এসে পড়ে। তো হোস্টেলের মুখে এসে পিছনে ফিরে দেখে ওই কুকুরগুলো আর নেই। তো এইভাবেই তারা বর্ণনা করেছিল। তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে দোস্ত, আমরা খেয়াল না করেই মর্গের দেয়ালে এই কাজটি করে দিই। তো আমি তাদেরকে বললাম যে ভয়ের কিছু নাই, এগুলো কিছু না, আর এলাকার কিছু কুকুরই তোদেরকে ধাওয়া করেছে, সুতরাং ভয়ের কিছু নাই। কিন্তু আমার একটা জিনিস খটকা লেগেছে, এলাকায় 5টি কালো কুকুর, অথচ এর আগে আমি একটি কুচকুচে কালো কুকুরও এখানে দেখিনি। হতে পারে সারাদিন মেডিকেলে থাকি, বাইরে আসা যাওয়া কম হয়, এই কারণে কুকুরগুলো আমি দেখিনি। কিন্তু এটাও সত্য, মেডিকেল থেকে ফেলে দেওয়া বিভিন্ন খাবারগুলো এগুলো আশেপাশের বিভিন্ন কুকুরগুলো এসে খেতে থাকে। একাধিকবার আমি এই দৃশ্যটি দেখেছি, কিন্তু কোথাও আমি একদম কুচকুচে কালো কুকুর এই মেডিকেলের আশেপাশে দেখিনি। আমার দেখার মধ্যে যে সবকিছু থাকবে বিষয়টা এমন নয়, আমার দেখার বাইরেও তো এগুলো থাকতেই পারে, তাই না? এর 2 দিন থেকে 3 দিন পর আনোয়ার এবং রকিব ঢাকায় চলে যায়। এর মধ্যে তাদের সাথে কিছু প্যারানরমাল ঘটেনি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, ঘটনা কি শেষ? না, আসল ঘটনা আসলে এখান থেকেই শুরু। আমার এখান থেকে ঢাকা যাওয়ার পর 3 থেকে 5 দিন পর আনোয়ার আমাকে একদিন রাতে কল দেয় এবং বলে সে নাকি প্রায় রাত্রে দুঃস্বপ্ন দেখে এবং ঘুম ভেঙে যায়। স্বপ্নে একটি অস্পষ্ট অবয়ব তাকে নাকি বলে, এর শাস্তি তোকে ভোগ করতেই হবে, কিন্তু কিসের শাস্তি এই জিনিসগুলো বলে না। ওদিকে রকিবের সাথে যখন আনোয়ার এটি শেয়ার করে যে তারও কোনো সমস্যা হচ্ছে কিনা, এ যখন জিজ্ঞাসা করে, তখন রকিব এগুলোর কোনো পাত্তাই দেয় না, বলে ধুর, মানুষ মাঝে মধ্যে ঘুমে এমনিতেও খারাপ স্বপ্ন দেখেও কিছু না। যাই হোক, এভাবে 3 মাস চলে যায়। মার্চ মাস এলে রফিক গ্রীষ্মের ছুটিতে তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। রফিকের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সফর ভাটা নামক গ্রামে। গ্রামের বাড়িতে রকিবের কাজিন ভাই বোন সবাই যায় ওই সময়টাতে। সারা বছরের মধ্যে ওই সময়টা অনেক এনজয় করে ওরা। রকিবের গ্রামের বাড়ির সামনে একটি রাস্তা ছিল এবং রাস্তার পাশেই ছিল একটি বড় দিঘি, খুব নাম করা একটি দিঘি। ঘটনার দিন দুপুর 1:30টার দিকে রকিব ও তার 4 জন কাজিন এবং রকিবের 2 ছোট ভাই সহ মোট 7 জন একসাথে সেই দিঘিতে গোসল করতে নামে। তো সবাই দিঘিতে সাঁতার কাটছিল, এর মধ্যে সবাই ভালো সাঁতার জানতো। এভাবে 30 মিনিট তারা গোসল করে সাঁতার কাটে। একটা সময় রকিবের চাচা সবাইকে ডাকতে আসে, বলে বাবারা তাড়াতাড়ি গোসল করে ভাত খেতে আসো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে 2টোর বেশি বেজে গেছে। চাচার ডাক শুনে সবাই গোসল শেষ করে আস্তে আস্তে পুকুর থেকে উঠে আসতে লাগলো। ঘাটে এসে সবাই একজন আরেকজনের সাথে মজা করছিল কিছুক্ষণ। এরপর তারা কাপড় চেঞ্জ করে হঠাৎ খেয়াল করে তাদের সাথে যারা আসছিল সবাই একসাথে থাকলেও রকিব নেই। এর মধ্যে রকিবের এক কাজিন বলে যে রকিব ভাইয়াকে আমি গোসল ঘাটে এসে গা মোছার সময় কোমর সমান পানিতে দাঁড়িয়ে গামছা মোচড়াতে দেখেছি, মানে গামছা থেকে পানি নিংড়াতে দেখেছি। তারা ভাবতে থাকে আশ্চর্য, এই 1 মিনিট সময়ের ব্যবধানে হুট করে সে কোথায় যাবে। রকিবের ভাই বলে ভাইয়া হয়তো মজা করে আমাদেরকে না বলেই বাসায় চলে গেছে। সবাই ভাবে তাই হবে হয়তো। এরপর সবাই কাপড় চেঞ্জ করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে ফিরে এসে দেখে যে রকিব বাসায় আসেনি। সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে। এর মধ্যে সবাই এদিক ওদিক রকিবকে খোঁজাখুঁজি করা শুরু করে।
কোথাও পায় না। এরপর সবাই পানিতে খোঁজা শুরু করে। পানিতে সবাই খোঁজাখুঁজি শুরু করে কারণ রকিব ভালো সাঁতার জানতো। যাই হোক, প্রায় 30 থেকে 40 জন লোক মিলে দিঘিতে রকিবকে খুঁজতে থাকে। এভাবে ঘন্টা দেড়েক চলে যায়, তবুও রকিবের কোনো সন্ধান পাওয়া যায় না। রকিবের মা বাবা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর একটি বড় জাল আনা হয় এবং সমস্ত দিঘি জাল দিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু রকিবকে পাওয়া গেল না। এভাবে সবাই যখন প্রায় আশা ছেড়ে দেয়, বিকেল 5:30টার দিকে গ্রামের এক লোক চিৎকার করে ওঠে, আমার পায়ে কিছু একটা বেঁধেছে রে, কিছু একটা বেঁধেছে, মানুষের পায়ের মতো লাগে। তখন আরো 4 থেকে 5 জন লোক সেখানে গিয়ে দেখে আসলে একটি পা কাদা থেকে বের হয়ে আছে, যদিও সেটা পানির নিচে। সবাই মিলে তখন পা ধরে টানাটানি করে, বের করে দেখে সেটি রকিবের লাশ। লাশটি দেখে সবাই শিউরে ওঠে, কারণ লাশের পিঠে এবং বুকের দিকে গভীর ক্ষতের দাগ ছিল। দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তার ধারালো নখ দিয়ে বুক চিরে দিয়েছে। সব থেকে আশ্চর্য বিষয় হলো, পানি থেকে তোলার সময়ও নাকি ক্ষতগুলো থেকে তাজা রক্ত ঝরছিল। আরো একটি আশ্চর্য বিষয় হলো, রকিবকে ঠিক সেই জায়গায় পাওয়া যায় যেই জায়গায় তার কাজিন তাকে কোমর সমান পানিতে দাঁড়িয়ে গামছা থেকে পানি নিংড়াতে দেখেছিল। রকিব নিখোঁজের পরপরই সবাই তন্ন তন্ন করে সেই জায়গাটিতে একাধিকবার খুঁজেছে, কিন্তু সেখানে তাকে পায়নি। কিন্তু পরে রকিবের লাশটি ঠিক এই জায়গা থেকে ভেসে ওঠেনি, একজন নেমে তার পায়ের সাথে রকিবের পায়ের স্পর্শ লাগে, আর তার লাশটি ছিল উপর করে কাদায় ঢোকানো। গ্রামের লোকজন কিছুতেই হিসাব মেলাতে পারে না যে সাঁতার জানা একটি ছেলে কিভাবে কোমর সমান পানি থেকে তলিয়ে যেতে পারে। আচ্ছা, ধরলাম তলিয়েই গেল, কিন্তু তাকে এই জায়গায় খোঁজা হলে পাওয়া গেল না, অথচ 3 থেকে 4 ঘন্টা পর ঠিক সেই জায়গাতেই উল্টো করে মাটিতে পোতা অবস্থায় পাওয়া গেল। এবং সব থেকে বড় কথা, তার বুক এমনভাবে চিরে ফেলা হয়েছিল যেন কোনো হিংস্র জন্তু তার ধারালো নখ দিয়ে বুক চিরে সব বের করে ফেলেছে। ইয়া আল্লাহ, ক্ষমা করো, এসব হিসাব কেউ বের করতে পারবে না। আরেকটি বিষয় হলো, ওই দিঘিটি মহান মুক্তিযুদ্ধের আগে থেকে গ্রামে থাকলেও কখনো কোনো প্যারানরমাল ঘটনা এই দিঘিতে ঘটতে কেউ শোনেনি, দেখেও নি, কারোর সাথে ঘটেও নেই, এবং কোনো কালেই সেটি ঘটার কোনো রেকর্ড নেই। তাহলে রকিবের সাথে কেন ঘটলো? আর রকিবের সাথে ঘটনা ঘটা এটি এই দিঘির প্রথম ঘটনা। রকিবের মৃত্যুর সংবাদে আমি অনেক ভেঙে পড়ি, কারণ সে আমার অনেক কাছের বন্ধু ছিল। এই ঘটনার পরে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনের মধ্যে ছিলাম। এর মধ্যে একদিন আনোয়ারের আম্মু আমাকে কল দেয়। আনোয়ারের নাকি ইদানিং একটি সমস্যা হচ্ছে, সে রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে দেয়। 22 বছরের একটি ছেলে কেন এই সমস্যায় পড়বে, এটি কারো মাথায় আসছিল না। যাই হোক, এরপর তারা আমার পরামর্শ অনুযায়ী একজন ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার তাদের কিছু টেস্ট দেন, কিন্তু টেস্টে কোনো সমস্যাই ধরা পড়ে না। এরই মধ্যে সমস্যাটি আরো প্রবল আকার ধারণ করে, কারণ রাতে বিছানায় এই সমস্যা হওয়ার পাশাপাশি সারাদিনই এই সমস্যা তার হচ্ছে, এবং ফোটায় ফোটায় এই সমস্যা প্রতিনিয়ত হয়েই যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ড্রিবলিং অফ ইউরিন বলি। ফলে তার প্যান্ট সবসময় ভেজা থাকতো, আর দুর্গন্ধের কারণে কেউ তার কাছে আসতো না। আনোয়ার বন্ধুদের থেকে আলাদা হয়ে পড়ে, আর তার আচরণেও অনেক পরিবর্তন আসে। বেশিরভাগ সময় সে উল্টোপাল্টা প্রলাপ বকতে থাকে আর বলে, আমি এই কাজ আর করবো না, আমাকে মাফ করে দে। এরই মধ্যে তাকে মানসিক ডাক্তারও দেখানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। কোনো উপায় না দেখে আঙ্কেল আন্টি একজন বড় হুজুরের শরণাপন্ন হন। হুজুর আনোয়ারের বাসায় আসে এবং তাকে গোসল করিয়ে আনতে বলেন। গোসল করিয়ে আনলে আনোয়ারের সামনে বসে তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া এবং সূরা পড়েন। এরপর তিনি চোখ খুলেন এবং বলেন তিনি পরের দিন আবার আসবেন। হুজুর পরের দিন আবার আসেন এবং বলেন আনোয়ারের উপর একটি শক্তিশালী জিন ভর করেছে। তিনি তার জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন আনোয়ার এবং রফিক মর্গের দেয়ালে যখন প্রস্রাব করেছিল, তখন ওই দেয়ালে হেলান দিয়ে দুটি জিন বসেছিল। জিন দুটির গায়ে তাদের প্রস্রাব পড়ে তারা খুব অপমানিত হয় এবং তাদেরকে শাস্তি দিতে উদ্যত হয়। এরই ধারাবাহিকতায় একটা জিন রফিককে হত্যা করে এবং আনোয়ারের উপর আরেকটি জিন ভর করেছে। জিন দুটি আরো জানায় যে আনোয়ারকে তিলে তিলে হত্যা না করা অবধি তারা যাবে না। যাই হোক, আনোয়ারের আব্বু আম্মু অনেক বড় বড় হুজুর দেখান, কিন্তু কিছুতেই সমাধান হচ্ছিল না বিষয়টা। আনোয়ার কিছুদিন ভালো থাকে, তো আবার আগের মতো হয়ে যায়। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তার এই সমস্যার কারণে সে বাইরে যেতে পারতো না, কিংবা কোনো মানুষের সাথে সে মিশতেও পারতো না, কারণ তার শরীর থেকে সবসময় দুর্গন্ধ আসতে থাকতো।
2019 সালে আমি খবর পেয়েছিলাম আনোয়ার আর তার পরিবার সৌদি আরবে শিফট করেছে। আনোয়ারের পরিবারের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার আমি চেষ্টা করেছি, যতটুকু জেনেছি সেখানে গিয়েও অনেক বুজুর্গ হুজুর তাকে ট্রিটমেন্ট করে। এখন সেই সমস্যাটি পুরোপুরি চলে না গেলেও সে আগের থেকে অনেক ভালো আছে। আফরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। সবাই আমার বন্ধু রকিব এবং আনোয়ারের জন্য দোয়া করবেন। ঘটনাটি কতটুকু লিসেনারদের ভয় লাগবে জানি না, কিন্তু এটি আমার সামনে ঘটে যাওয়া একটি সত্য প্যারানরমাল ঘটনা। তো এরপর তিনি তার নাম, ডিটেলস, অ্যাড্রেস এবং মোবাইল ফোন নাম্বার আমাদেরকে শেয়ার করেছেন। সঙ্গত কারণে সেগুলো দিতে পারেনি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। বর্তমানে তিনি দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আর ঘটনাটি ওনার দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1960 কিংবা 61 সালের দিকে। ঘটনাটি তিনি তার দাদির মুখেই শুনেছিলেন। তো চলুন ঘটনাটি শুনে আসি। ওনার দাদা তখন সবেমাত্র নতুন বিয়ে করেছেন। ওনার দাদারা 4 ভাই ছিলেন, আর ওনার দাদাই ছিলেন সবার ছোট। কিন্তু বিয়ের পর ওনার দাদাকে আলাদা করে দেওয়া হয়। তার মা বাবা পরিবার থেকে তাকে আলাদা করে দেন। তার পিছনে অবশ্য কারণও ছিল, কারণ তাকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব হতো না। তিনি কোনো কাজকাম করতেন না, শুধু ঘোরাফেরা করতেন। এই জন্য দাদার বাবা মা ভাবেন তাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে সাংসারিক চিন্তা মাথায় আসবে, টাকা ইনকামের চিন্তা মাথায় আসবে, তখন সে কাজে লিপ্ত হবে। এভাবে ঘোরাফেরা করে তো জীবন চলবে না, সংসারী হতে হবে। আসলেই ঠিক তাই হয়েছিল। আলাদা হওয়ার পর দাদার মনে সাংসারিক চিন্তা কিন্তু চলে আসে। সে কাজ খুঁজতে থাকে। তখনকার সময় অনেকেই একটি ব্যবসা করতো, সেটি হলো ডিমের ব্যবসা। যেমন গ্রামে ঘুরে ঘুরে ডিম কেনা এবং শহরে গিয়ে সেটা বিক্রি করা। শহরে কিন্তু দেশি মুরগির ডিমের ভালোই কদর ওই সময়ও ছিল। এখন যেমন আছে, এখন তো অনেক দাম। তখন দাম আরো অনেক কম থাকলেও সেই সময়ও ভালো কদর ছিল দেশি মুরগির ডিমের। তো শুধু মুরগির ডিম না, হাঁসের ডিমও সেখানে ছিল। যাই হোক, তো এই আদনান হাসান ফারদিন ভাইয়ের যে দাদি, ওনার দাদির বাবার বাড়ি থেকে কিছু টাকা তার দাদাকে দেয়া হয়, যাতে তার দাদা ব্যবসাটাকে আর একটু বড় করতে পারে, মানে আরো বেশি করে ডিম কিনতে পারে। মূলত আসলে অন্য কাজের জন্যই টাকাটা দিয়েছিল, মানে অন্য ব্যবসা করার জন্য। কিন্তু আসলে টাকার পরিমাণটা কম ছিল, কারণ তার দাদির পরিবারও আসলে মানে দরিদ্র ছিল, খুব বেশি টাকা দিতে পারেনি। এখন জামাই কষ্ট করছে, উপার্জনের চেষ্টা করছে। জামাইয়ের কষ্টটা দেখেই যৌতুক হিসাবে না, উপহার হিসাবেই টাকাগুলো তাকে দেওয়া হয়েছে। তো উনিও মানে এই ফারদিন ভাই দাদা, উনিও চিন্তা করেছেন টাকার পরিমাণ কম, অন্য কাজ করার থেকে ডিম আর বেশি করে ডিম কিনি, সেটাই ভালো হবে। উনিও আগের কাজেই ছিলেন, কাজ করতেন। তো ওনাকে সপ্তাহে 2 দিন শহরে যেতে হতো ডিম বিক্রি করতে। আর সপ্তাহে 2 দিন যাওয়ার পেছনে কারণ ছিল, একদিনে তো অনেকগুলো ডিম কেনা যেত না, ঘুরে ঘুরে ডিম কিনতে হতো। ডিম কিনে জড়ো করতেন, তারপরে একটা নির্দিষ্ট দিনে, সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে উনি আবার শহরে যেতেন। তো চলছিল মোটামুটি, খারাপ না, ভালোই। তো একবার শহর থেকে ডিম বিক্রি করে ফেরার সময় এই ফারদিন ভাইয়ের দাদার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো ওনার দাদা যথারীতি ডিম বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জোহরের নামাজের পরে। কারণ শহরের বাজারগুলো 2 বার জমে উঠতো। এক হলো সকাল 9টার আগে, কারণ অনেকে অফিসে চলে যেত, যাওয়ার আগে বাজার করতো। আর একটা হলো অফিস থেকে ফেরার সময় বাজার করতো। এখন ওনার পক্ষে তো ওই অত সকালবেলা গিয়ে বাজার ধরাটা পসিবল হতো না, যেতে যেতে বেশ মানে সময় লেগে যেত। ওনার বাড়ি থেকে শহরের দূরত্ব 3 কিলোমিটার ছিল। তো মোটামুটি 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে শহরে, মানে যদি উনি বাজার করতে যান, মানে বাজারটা ধরতে যান, তাহলে একদম শেষ মুহূর্তে গিয়ে তিনি বাজারের ওই জায়গায় উপস্থিত হন। তখন বেচা কেনা শেষ হয় না। আর ওই সময় আবার যদি তিনি গ্রামে ফেরত আসেন, পুরো দিন ওনার নষ্ট হয়ে যায়। এই জন্য উনি ওই বিকালের বাজারটা ধরতেন, আর সন্ধ্যার পরে বাড়িতে চলে আসতেন। এভাবেই চলছিল। তো যথারীতি যেই রাত্রে ঘটনা ঘটে, ওই দিনও উনি যান। কিন্তু ওই দিন যেতে যেতে প্রথমত একটু দেরি হয়েছিল, খুব বেশি দেরি না, একটু দেরি। তারপরও ডিমের ক্রেতা আবার ওই দিন কম ছিল, যার কারণে ওনার ডিম বিক্রি করতে কিছুটা সময় লেগে যায়। মাগরিবের পরে উনি ডিম নিয়ে বসে থাকেন বাজারে। আর যদিও সব ডিম শেষ হয়ে গিয়েছিল,
কারণ এগুলো বিক্রি করার পর আবার বাজার করে ফিরতে হবে। তো উনি যখন সব দেখলেন যে সব ডিম বিক্রি হয়ে গেছে, তখন উনি টুকটাক বাজার করলেন, কিছু মাছ কিনলেন। মাছ কেনার পর উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। উনি যেই ঝুড়িতে ডিম রাখতেন সেই ঝুড়িতেই ওনার বাজার রেখে মাথায় বাজার নিয়ে উনি হাঁটছেন। তো শহর পেরিয়ে আরো 3 কিলোমিটার পথ হাঁটতে হবে ওনার বাড়ির দিকে। তো আসছেন একটি জায়গায় উনি আসেন, সেখানে একটি বিশাল কলা বাগান ছিল সেই সময়। আর আশেপাশে কলা বাগান ছাড়া শুধু ধানি জমি আছে, মানে রাস্তার এক পাশে ধানি জমি আর এক পাশে বিশাল কলা বাগান, এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, পায়ে হাঁটা রাস্তা। ওই দিন চাঁদের আলো বেশ ভালোই ছিল, যদিও বা পূর্ণিমা ছিল না, তাই ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। রাত প্রায় 9টা বেজে গিয়েছিল, আর ওই সময়টাতে গ্রামে রাত 9টা মানে তো চারদিকে শুনশান নীরবতা। আর ওই জায়গাটাতে আশেপাশে কোনো ঘর বাড়িও ছিল না। আর রাত হলে ওই রাস্তায় আসলে খুব কম লোকই চলাফেরা করতো, কারণ ওখানে নাকি ডাকাতেরও ভয় ছিল। আর উনি তো লোকাল লোক ছিলেন, ওনার সাথে কখনো ডাকাতির ঘটনা ঘটেনি, অপরিচিত লোক থাকতে কখনো কখনো ঘটতো আর কি। আর ওনার দাদা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, একা পথ চলতে কোনো ভয় লাগছিল না তার। তো উনি যখন কলা বাগানের মাঝখানে, মানে কলা বাগানটা শুরু হয়েছে, হাঁটতে হাঁটতে ঠিক যখন মিডিল পয়েন্টে চলে আসেন, তখন উনি একটি শব্দ শুনতে পান। শব্দটা এমন ছিল যে কলা বাগানের মধ্যে শুকনো কলা পাতা যদি নিচে পড়ে থাকে, সেখানে যদি কেউ জোরে জোরে পা ফেলে হাঁটে, তখন যেমন মরমর শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তো দাদা ভাবলেন হয়তো বা শেয়াল বা কুকুর হবে। ওই সময় তো শেয়ালের উপদ্রব অনেক বেশি ছিল, হয়তো বা শেয়ালই আসছে, কারণ তার মাথায় যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মধ্যে মাছ ছিল, আর মাছের গন্ধে হয়তো বা শেয়াল আসছে। উনি এটি স্বাভাবিক মনে করে 7-5 না ভেবে আবারও পথ চলতে থাকেন। কিন্তু দাদা আরেকটি অদ্ভুত জিনিস ফিল করেন, সেটি হলো উনি যদি হাঁটা থামায় ওই শব্দটাও থেমে যায়, আবার হাঁটা শুরু করলে শব্দটাও শুরু হয়, এবং মনে হচ্ছে যে কলা বাগানের ভেতরে কেউ ওনাকে ফলো করে করে হেঁটে আসছে, রাস্তায় না, কলা বাগানের ভিতরে। কলা বাগানের ভেতরে কিন্তু বেশ অন্ধকার ছিল, চাঁদের আলো থাকলেও ভেতরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তো এভাবেই চলতেছে বেশ খানিকক্ষণ। কিছুক্ষণ হাঁটার পর তিনি আরো একটি অদ্ভুত শব্দ শুনতে পান, সেটি হলো কেউ যদি ধূপ ধাপ করে মাটির উপরে হাঁটে, ঠিক যেরকম শব্দ হয় এমন শব্দ তার পেছন থেকে আসে, এবার কলা বাগানের ভেতর থেকে না, পেছন থেকে। তো দাদা এবার একটু ভয় পায়, তিনি ভাবেন শিয়ালের পায়ের শব্দ তো এত জোরে হওয়ার কথা নয়, তাহলে কি কোনো চোর বা ডাকাত তার পিছু নিয়েছে? উনি পেছন ফিরে তাকান, কিছুই দেখেন না, আবার হাঁটছেন। তো আবারও একই রকম শব্দ। তখনও তার কিন্তু প্যারানরমাল কোনো বিষয় মনে হয়নি। একটা পর্যায়ে দাদা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন যে তুমি যেই হও না কেন, আমার কাছে কিন্তু কোনো কানাকড়িও নেই, যা ছিল সবকিছু দিয়ে বাজার করছি, আমারে ডাকাতি করে তোমার কোনো লাভ হবে না, তাই তুমি চলে যাও। এই কথা বলে দাদা তার মতো পথ চলতে থাকে। এরপর তার পেছনে সেই ধূপধাপ শব্দ আর হয় না। তখন দাদা মনে করলো হয়তো সিচকে চোর ছিল পেছনে, সে যখন বুঝেছে তার কাছে আসলে টাকা পয়সা নাই, এই জন্য সে চলে গেছে। কিন্তু তার এই ধারণা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। দাদা যখন হাঁটতে হাঁটতে ঠিক কলা বাগানের শেষ প্রান্তে চলে এসেছে, মানে তার হাতের এক পাশে যে কলা বাগান সেটা একদম প্রায় শেষ দিকে, এরপরে কলা বাগান আর নেই, তখন তার সাথে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি ঠিক সামনে রাস্তার একদম মিডিলে দেখতে পান একজন মহিলা, মাথায় ঘোমটা দেয়া, শরীরে প্রচুর গহনা, চাঁদের আলোতে দেখে মনে হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরা, যদিও চাঁদের আলোতে লাল শাড়ি খুব বোঝা যায় না, কালো কালোই মনে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল সেটা যে লাল শাড়ি পরা এবং শরীরে অনেক গহনা আছে, চাঁদের আলোতে সেই গহনাগুলো চিকচিক করছে, ঝলমল করছে, এবং বসে বসে ঘোমটা দিয়ে কি যেন করছে। তো যেহেতু এমন একটা জায়গায় সে বসেছিল, সে পথ মানে আগলে বসেছিল, যেতে পারছে না। তখন দাদা চিন্তা করেন যে এত রাতে এই মহিলা এত গহনা পরে বিয়ের সাজে এখানে করছেটা কি। তিনি একটু সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করেন, এই যে আপনি কে, এত রাতে মহিলা মানুষ একা একা এখানে বসে আছেন কেন? এই জায়গাটা তো খুব একটা বেশি ভালো না, ডাকাতি হয়, তারপর আপনার শরীরে এত গহনা, যান যান বাড়িতে যান। কিন্তু ওই মহিলা কোনো কথা বলে না। কয়েকবার বলার পর যখন কথা বলে না, একটা পর্যায়ে দাদা খুব বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসে থাকেন, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, পথটা ছাড়েন, পা লম্বা করে দিয়ে বসে আছেন, আমি আপনাকে ডিঙিয়ে কিভাবে যাব। তো হঠাৎ করে ওই মহিলা কথা বলে ওঠে। ওই মহিলাটি বলে ওঠে, এই পথ দিয়ে যাচ্ছিস, আমাকে তো তোকে কিছু দিতেই হবে, কিছু খাজনা না দিয়ে কি তুই যেতে পারবি? এই পথের খাজনা দে। তখন
দাদা বলে ওঠে, আরে পথের খাজনা কিসের, পথের আবার খাজনা হয় নাকি? এই কথা বলার পর হঠাৎ করে দাদার মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে এই মহিলার কণ্ঠস্বর তো অন্যান্য মহিলাদের মতো না, মনে হচ্ছে নাকি সুরে কথা বলছে। তখন দাদা বুঝতে পারে যে এইটা তো কোনো স্বাভাবিক কিছু না রে, একটু আগে কলা বাগানের মধ্যে মচমচ শব্দ, তারপরে পেছনে ধূপধাপ শব্দ, আর এই মহিলা এত রাত্রে এখানে বসে আছে, এইটা কোনো স্বাভাবিক কিছু না। কিন্তু এই মহিলাকে ক্রস করে তো আমি এখন যাওয়ার সাহস করতে পারি না, কি করা যায়? তখন দাদা বলেন যে আচ্ছা কি খাজনা চান বলেন। বলে যে আমি মাছ খুব পছন্দ করি, তোর কাছে মাছ আছে, মাছগুলো আমাকে দিয়ে যা, দিয়ে তুই চলে যা, তোর কোনো ক্ষতি হবে না। তখন দাদা চিন্তা করেন যে মাছ তো দিব, কিন্তু এই সুযোগে তার কাছ থেকে কিছু আদায় করে নি, কারণ উনি বেশ সাহসী লোক ছিলেন। উনি বলেন হ্যাঁ তোমাকে মাছ দিতে পারি, তোমাকে মাছ আমি দিব, এত কষ্টের টাকা দিয়ে মাছ কিনলাম, তো এমনি এমনি দিলে তো আমার লস হয়ে যায়, তুমি আমাকে কিছু দাও। তখন ওই মহিলাটি বলে যে তুই আমার কাছে কি চাস বল। বলে তোমার যে গহনা আছে কিছু গহনা আমাকে দাও। তখন ওই মহিলাটি বলে যে তোর তো বেশ সাহস দেখছি, তুই আমার কাছে গহনা চাস, আমার গহনা তুই মাছের বিনিময়ে চাচ্ছিস, আচ্ছা ঠিক আছে যা, দিলাম তোর কিছু গহনা দিলাম, যা, খুশি তো তুই? বলে হ্যাঁ খুশি। তো এই কথা বলার পর দাদাও মাথার থেকে ঝুড়ি নামিয়ে সে মাছগুলো তাকে দিয়ে দেয়, আর ওই মহিলাও শরীর থেকে কিছু কিছু গহনা খুলে দাদাকে দিয়ে দেয়। তো দাদা তার যে গামছা ছিল গামছার মধ্যে গহনা করে রেখে একটা পুটলি বানায়, সে পুটলিটাও আবার ঝুড়ির মধ্যে রাখে। তো মহিলাকে মাছ দিয়ে দেয়। তো ওই মহিলা বলে সোজা চলে যাবে, পেছন দিকে তাকাবি না, তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। এখন দাদা কি করে, ওই ঝুড়িটা তো মাথায় নিয়েছে, নিয়ে বাড়ির দিকে ভৌ দৌড়, আর পেছন দিকে তাকায় না। তো বাড়িতে যায়, দাদি বাড়িতে ছিল। তো দাদিকে বলে যে আজকে কিন্তু বিশাল একটা বিজনেস হয়েছে। কি বিজনেস? মাছের বিনিময়ে গহনা পেয়েছি। তখন দাদি বলেন যে বলো কি, কিভাবে কি? তখন সব ঘটনা খুলে বলে, আচ্ছা ঠিক আছে পুটলিটা নামাও দেখি। দেখে পুটলি ঠিকই আছে, গিট দেয়া। তখন পুটলিটা খোলেন, খোলার পরে দেখা গেল সেখানে কোনো গহনা নেই। আছে কি? তার মধ্যে আছে কিছু মরা কাঁকড়া, সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো দাদা বুঝতে পারেন যে আসলে এদের কাছ থেকে কোনো জিনিস নেওয়াটা উচিত হয়নি, তার তাকে ধোকা দিয়েছে। আর ওই মহিলা, ওই পিশাচ মহিলা, উনি নিশ্চয়ই তার গহনাগুলো সামান্য মাছের বিনিময়ে দিয়ে দেবে না। যাই হোক, এই ঘটনার পরে দাদা কিন্তু অসুস্থ হননি, তার জ্বর টরও কিছু আসেনি। তবে এটা সত্য, উনি ওই পথ দিয়ে রাতের বেলা আর কখনো ফেরেননি, এবং ওনার সাথে পরবর্তীতে ওই পিশাচিনী আর কোনো সাক্ষাৎ হয়নি। 2016 সালে এই ফারদিন ভাইয়ের দাদা স্বাভাবিকভাবে মারা যান, আর ওনার দাদি এখনো জীবিত আছেন, যিনি নিজের চোখে সেই মরা কাঁকড়াগুলো দেখেছিলেন। তো প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমরা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান। ওনার জেলা হচ্ছে গোপালগঞ্জ, উপজেলার টুঙ্গিপাড়া, আর গ্রামের নাম হচ্ছে কুশলী। আর উনি চাকরির সুবাদে এখন গাজীপুরে রয়েছেন। তো উনি ছোট ছোট দুটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। আমি ফার্স্ট ঘটনাটি বলবো, তবে ফার্স্ট ঘটনাটি বোবায় ধরা কেন্দ্রিক একটি ঘটনা, তবে এই ঘটনাটি টোটালি ভিন্ন ধর্মী একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। ঘটনাটি ঘটেছিল ওনার বড় মামির সাথে। আর এটা বোবায় ধরা রিলেটেড ঘটনা, আর বোবায় ধরা ব্যাপারটা একটা সাধারণ ব্যাপার আমাদের কাছে, কিন্তু ওনার বড় মামির সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা পুরোপুরি ভিন্ন ধর্মী, যেটা মনে পড়লে ওনার গায়ে কাটা দেয়। তো ওনার বড় মামা পুলিশের চাকরি করতেন, আর সেই সুবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে ওনার ট্রান্সফার হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের রাস্তার অপোজিট সাইডে ওনার মামা বাসা ভাড়া করেন। তো ওনার মামা সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকতেন, আর মামাতো ভাইরা মাদ্রাসায় পড়তো, তাই বাসায় ওনার মামি বেশিরভাগ সময় একাকী থাকতেন। তো ওনার মামির বাসার কাজে সাহায্য করার জন্য একজন মেয়েকে ঠিক করা হয়। যদিও তার নামটা ঠিক করে মনে করতে পারেননি, তবে মেহেদি হাসান ভাই বলছেন তার নাম যতদূর তার মনে পড়ে, তার নাম হচ্ছে ফাতেমা বলে মনে হয় আর কি, মানে এক্সাক্ট নামটা বলতে পারেননি, যতদূর মনে পড়ে নামটা ফাতেমা। তার বয়স ছিল 22 থেকে 25-এর মধ্যে। ফাতেমা বাসার কাজে খুবই মনোযোগী এবং তার আচার আচরণ খুবই ভালো, এবং এই কারণে ওই পরিবারের সদস্যরা তাকে খুবই আপন করে নেন এবং খুবই বিশ্বস্ত মানুষ হিসাবে তাকে ট্রিট করতে থাকেন। তো ঘটনা যেদিন ঘটে ওদিন এই মেহেদি হাসান ভাইয়ের মামা দুপুরবেলা খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়,
ওনার মামাতো ভাইরাও খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে যায়। তো ওনার মামি একা ছিলেন বাসায় নামাজ পড়ে, তো উনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েন। ওদিকে ফাতেমার আসার কথা হচ্ছে 3টার সময়, দুপুর 3টায় সে আবার আসবে। ওনার মামির ঘুম ঘুম ভাব এসেছে, তখন হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় ফাতেমার কথায়। তো ওনার মামি চোখ খুলে স্পষ্টই দেখতে পান যে ফাতেমা ওনার মামির দিকে এগিয়ে আসছে। তখন ওনার মামি একদম সজ্ঞানে বলে ওঠে, কিরে ফাতেমা, তোর না 3টায় আসার কথা, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তো ফাতেমা বলে, হ্যাঁ ভাবি আসলাম। ওনার মামি কিন্তু শুয়ে শুয়ে কথা বলছে এবং পুরো সজ্ঞানে আছে, হাত পাও নড়াচড়া করছে কিন্তু শুয়ে শুয়ে। আর ফাতেমা কি করেছে, আস্তে আস্তে হেঁটে ওনার মামির কাছে এসেছে এবং মাথার কাছে এসে একটা টুল টান দিয়ে এসে বসে কথা বলছে। তো কথা বলছে, ওনার মামিও কথা বলছে, যেহেতু একটু আগে উনি শুয়েছে, ক্লান্ত ছিল, রান্না বাড়া করেছে দুপুরবেলা, তো উনি আর উঠছে না। তো দুজন কথা বলছে, কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে কি করেছে, এক লাফে ওই ফাতেমা মনে হচ্ছে উড়ে গিয়ে ওনার মামির বুকের উপর বসে পড়ে। ফাতেমার আচমকা এরকম আচরণে ওনার মামি আটকে ওঠে এবং সেই যে লাফ দিয়ে উঠেছে তার শরীরের যে একটা ওয়েট, সেই ওয়েটটা পর্যন্ত ওনার মামির শরীরের উপরে পড়েছে এবং হঠাৎ করে লাফিয়ে পড়ার কারণে তার শরীরের উপর যে চাপ সৃষ্টি হয়েছে তাতে উনি প্রচন্ড ব্যথাও পান। উনি নড়াচড়া করে তাকে সরাতে যাবে, এমন সময় সে বুঝতে পারে যে ওনার শরীরে কোনো শক্তিই নেই। এমনকি উনি তো ওই সময় কোনো কথাও বলতে পারছেন, একটু আগে উনি দিব্যি কথা বলছিলেন, মানে হুঁশে ছিলেন। এবং তখন উনি টের পান যে এতক্ষণ যে ফাতেমার সাথে তিনি কথা বলছেন সেটা আসলে ফাতেমা না। মুহূর্তের মধ্যে সেটা একটা কালো কুৎসিত অবয়ব ধারণ করে এবং অট্ট হাসি হাসছে এবং মেহেদী হাসান ভাইয়ের মামির গলা টিপে ধরে। এটা তখন আর কোনো কথা বলছে না, শুধু বুকের উপর বসে এমন ভাবে গলায় চাপ দিয়ে ধরেছে যে এই মেহেদী হাসান ভাইয়ের মামির এক ফোঁটা নড়াচড়া করবার শক্তি নাই এবং কার কাছে তিনি সাহায্য চাইবেন এমন অবস্থাও নাই। আর ওনার মামির কাছে মনে হচ্ছিল আস্তে আস্তে ওটার ওজন বেড়ে যাচ্ছে, তেমনি গলায় যে চাপ দিচ্ছে সেই চাপটাও বেড়ে যাচ্ছে। তো ওনার মামির কাছে মনে হচ্ছিল আজকেই হয়তো ওনার শেষ দিন। আর এই ফাতেমা রূপী এই ভয়ানক দানবটি হয়তোবা তাকে এখনই শেষ করে দেবেন। আল্লাহর কি রহমত, ঠিক ওই মুহূর্তে সত্যি সত্যি ফাতেমা দরজা খুলে ঢুকে পড়ে। আর তখন মনে হলো যে এই জিনিসটা লাফ দিয়ে জানালা দিয়ে চলে গেল। ফাতেমা কিন্তু কিচ্ছু দেখেনি। এদিকে ফাতেমা হয়েছে কি, সে মেইন দরজা দিয়ে ঢোকার পরে মামির ঘর থেকে গোঙানির আওয়াজ শুনতে পায়। তো গোঙানির আওয়াজ শুনে সে মূলত আসে এবং এসে দেখে যে মামি নিজের হাতে তার গলা জোরে চেপে ধরেছেন এবং তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে এবং জিহ্বাও বের হয়ে গেছে, মানে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু নিজের হাতে উনি গলা চেপে ধরেছেন। তখন তিনি ফাতেমা দৌড়ে মামির কাছে যান, তার গলা থেকে হাত টেনেই সরাতে পারছিল না, অনেক কষ্টে টেনে সরান। তারপরে মামির হুঁশ আছে। আর হয়তো অল্প কিছু সময় যদি এইভাবে নিজের গলা নিজে চেপে ধরে থাকতেন তাহলে নিজেই মনে হতো যে তিনি আত্মহত্যা করেছেন। আসলে এটা আত্মহত্যা কি হতো? নিশ্চয়ই না। আল্লাহর অশেষ রহমতে ফাতেমা ওই সময় চলে আসায় উনি বেঁচে যান সেবারের যাত্রায়। ওনাকে মাথায় পানি দেওয়া হয়, আস্তে আস্তে উনি হুঁশে আসেন। তখন হুঁশে আসার পর ফাতেমাকে দেখে উনি আবারও আটকে ওঠেন। উনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই ফাতেমাটাকে আসল না নকল। তো যাই হোক, এই বিষয়টা পরিবারের সকলকে খুলে বলা হয়। একদম ভর দুপুর বেলা এই ঘটনাটি ঘটে, রাতের বেলাও না। তবে ওই বাসায় মেহেদী হাসান ভাইয়ের মামির সাথে এরপরে আর কোনো কিছু ঘটেনি। ওই ঘটনার পরেও কিন্তু বেশ কিছুদিন মেহেদী হাসান ভাইয়ের মামা মামি, তারপর ওনার মামাতো ভাইরা ওখানে ছিল, ফাতেমাও ছিল তাদের সাথে, ওই বাড়িতে কাজ করত। কিন্তু কাকতালীয়ভাবে আরো একটি ঘটনা এই মেহেদী হাসান ভাইয়ের সাথে ঘটে। ওই সময়টাতে এই মেহেদী হাসান ভাইয়ের পরিবার ওনারা খুলনার খালিশপুরে থাকতেন। ছোটবেলা থেকেই ভূতের গল্পে ওনার আগ্রহ থাকার কারণে তখন ওনার মামির সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল এটা সকলের সাথে শেয়ার করতেন। এর কিছুদিন পর স্কুল ছুটিতে উনি চলে আসেন নানাবাড়ি গোপালগঞ্জে। সেখানে এসেও ওনার মামির সাথে ঘটে যাওয়া অনেকেই বলেন ঘটে যাওয়া যে ঘটনাটি যে কি হয়েছিল। তো গোপালগঞ্জে আসার পর এক রাতে উনি যখন ঘুমিয়েছেন তখন হঠাৎ করে ওনার মনে হলো জানালা দিয়ে ভয়ঙ্কর এক মহিলা অবয়ব ওনাকে দেখে হাসছে এবং এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি ঘুমের ঘোরে ওটাকে দেখে কাঁদছেন আর বলছেন, আসিস না আমার কাছে আসিস না, আর সমানে চিৎকার করে যাচ্ছেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এক পর্যায়ে ওনার নানু ওনার গোঙানের আওয়াজ শুনে ওনাকে ডাক দিলে ওনার ঘুম ভাঙে। উনি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তেন। তো বুঝতেই পারা যাচ্ছে যে উনি কতটা ভয় পেয়েছিলেন। এর ঠিক দ্বিতীয় দিন আবার ঘুমের মধ্যে সেই অবয়বটি আসে, এবার ঠিক বুকের উপর বসে গলা টিপে ধরে।
এতটা ভয় উনি কোনোদিন পাননি। গলা দিয়ে ওনার কোনো আওয়াজই বের হচ্ছিল না। এটার হাত থেকে নিস্তার পাবেন কিনা তা তিনি জানেন না। তবে পাশেই ওনার মামা ঘুমিয়েছিল, আর গোঙানির আওয়াজে ওনার মামা ডাক দিলে মনে হলো একটা ঘোরের জগৎ থেকে তিনি বের হয়ে আসলেন। পুরো শরীর তাদের ওনার ঘামে ভিজে গেছেন, গলা ও বুকে তখনও ব্যথা অনুভব করছিলেন তিনি। পরদিন সকালে ওনার নানা ঝাড়ফুঁক করে দেন এবং একটি দোয়া শিখিয়ে দেন। তারপর থেকে আজ পর্যন্ত নাকি ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো উনি আমাদেরকে একটি বিষয় বলেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন মেহেদী হাসান ভাই, যে আচ্ছা ওনার মামির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি উনি অনেকের কাছে বলতেন, তো তারপরে ওনার সাথে এই ধরনের একটি ঘটনা ঘটে, আসলে কি এই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, নাকি নেহায়েত কাকতালীয় ব্যাপার। আর উনি বলছেন যে এই ঘটনাটি সবার সাথে যে শেয়ার করলেন, এরপরে কি ওনার সাথে আরো ঘটনা ঘটবে কিনা সেই বিষয়টি নিয়েও উনি আতঙ্কিত আছেন। আল্লাহ ওনাকে হেফাজত করুক এই ধরনের সমস্যা থেকে। এটা কাকতালীয় হতেও পারে, নাও পারে, এই বিষয়ের ব্যাখ্যা দেওয়া আসলে কঠিন। তবে বোবাই ধরা যে ব্যাপারটি, এটি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, এটা সত্য, কিন্তু সব বোবাই ধরাই কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যায় মেলানো যাবে না। বিশেষ করে আমার মনে হয় মেহেদী হাসান ভাইয়ের মামির সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, এটা আসলে নেহায়েত বোবাই ধরা বলা ঠিক হবে না, কারণ বোবাই ধরলে নিজের গলা কেন চেপে ধরবে, তাই না? এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, মেহেদী হাসান ভাইয়ের দ্বিতীয় ঘটনাতে আমরা চলে যাচ্ছি। তখন ওনারা খুলনার খালিশপুরে থাকতেন। জীবনের বড় একটি সময় পার করেছেন ওনারা এই শহরে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই খালিশপুর শহরে অনেক স্মৃতি ওনার রয়েছে বলে জানিয়েছেন। এখনো ওনার মন টানে সেই শহরে। তখন সবেমাত্র খালিশপুরের পিপলস জুট মিলস স্কুলে ৫ম শ্রেণীতে পড়েন তিনি। খালিশপুরের নিউ কলোনিতে ওনাদের বাসা ছিল। ২০০৬ সালের ওই সময়ে খুলনা তথা সারা দেশে খুব লোডশেডিং হতো। আর তখনকার সময় লোডশেডিং হলে সকলেই বাড়ির বাইরে বেরিয়ে পড়তো। বিভিন্ন বয়সী সবাই যে যার মতো গল্পগুজব করতো, এই গলি সেই গলি ঘোরাফেরা করতো, আবার বিদ্যুৎ এলে যে যার মতো ঘরে ফিরে যেত। এরকম এক সন্ধ্যার পর যখন লোডশেডিং শুরু হলো, তখন ওনারা ৭-৮ জন বন্ধুরা মিলে গল্প করছিলেন। তখন ওনাদের সাথে যোগ দেন ওনারই এক বন্ধু, তার নাম হচ্ছে তমাল, বন্ধু না, বড় ভাই আর কি, তার নাম তমাল। সে ক্লাস 10-এ পড়তো। আর তার বড় বোন, তার নাম হলো সুমি আপু। তো সুমি আপু ওই সময় একটা কলেজে পড়তেন। তো গল্পের এক পর্যায়ে ওই সুমি আপু একটি ভয়ানক ঘটনা বলেন। ঘটনাটি একটি মহিলা হোস্টেল সম্পর্কিত। যেহেতু অনেকদিন আগে শুনেছিলেন, তারপরও ঠিক যেভাবে শুনেছেন সেভাবে বলার চেষ্টা করেছেন। লিসেনার্স, আমি এই ঘটনাটি সম্পর্কে একটা মন্তব্য করব এখন, যেটা বলছি আপনারা সেই মন্তব্যটা অবশ্যই শুনবেন। তো যাই হোক, তো খুলনা শহরের একটি জনপ্রিয় বেসরকারি কলেজে একটি ভাড়া করা হোস্টেল ছিল, মহিলা হোস্টেল। তো মেয়েরা খুব স্বাচ্ছন্দ্যে পড়াশোনা সেখানে করতো ওই হোস্টেলে থেকেই। হোস্টেল ফিও অনেক কম ছিল। একটি ফ্ল্যাট বাসার মতো ভাড়া করে আসলে ওই হোস্টেলটি নেওয়া হয়েছিল আর কি। তো ঘটনাটি ঘটে ওই ক্যাম্পাস ছুটির সময়। ঈদের ছুটিতে যে যার মতো করে বাড়িতে চলে যাচ্ছিল। তো ইতিমধ্যে অধিকাংশ স্টুডেন্ট ছাত্রী ওই হোস্টেলে যারা থাকতো তারা চলে যায়, হোস্টেল প্রায় ফাঁকা। বাকি যারা আছে তারাও ব্যাগটা গুছিয়ে নিয়েছে, সকাল হলেই চলে যাবে। এর মধ্যে যার সঙ্গে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আসমা। তো ওই আসমা এবং তার কয়েকজন সহপাঠী নিচতলা হল রুমে টেলিভিশন দেখছিল। তো ৫তলা ভবনের পুরোটাই হোস্টেল করা হয়েছিল আর কি। তো ওই টপ ফ্লোরের এক রুমে আসমা আর তার এক বান্ধবী থাকতো। ঈদের ছুটি হওয়ায় তার বান্ধবী বা রুমমেট যেটা বলি আর কি, সেও ছুটিতে বাড়ি চলে গিয়েছিল। তো পুরো ভবনে হাতে গোনা কয়েকজন আছে। এর মধ্যে টিভি দেখা শেষ করে রাতের খাবার খেয়ে আসমা তার রুমে চলে যায়। তো ওই ৫তলায় যে রুমগুলো ছিল সেই রুমে ওই ৫তলাতে একমাত্র ওই আসমাই ছিল, আর কেউ ছিল না। ৪তলাতে ছিল ১-২ জন। তো এর মধ্যে ঘুমানোর আগে সে চিন্তা করছে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। তো সে যখন ওয়াশরুমে গিয়েছে, হঠাৎ করে তার মনে হলো যে তার মাথার উপরে টপ টপ করে কিছু একটা পড়ছে পানির মতো। তখন সে কি করে, মাথায় হাত দেয়, হাত দিয়ে ওই পানিটা দেখে যে এটা আসলে কিসের পানি। উপরে তো কোনো পাইপও নাই যে কি পড়বে, পাইপ আছে বলে জানে না। তখন পানি এটা দেখে হাত দিয়ে দেখে যে এটা লাল টকটকে এবং তাজা রক্ত। তখন সে উপর দিকে তাকায়, উপর দিকে তাকিয়ে দেখে শূন্যে দুটো কাটা পা ঝুলে আছে তার মাথার উপরে, এবং ওই পা থেকেই ফোঁটা ফোঁটা আকারে তার শরীরে রক্ত পড়ছে। এটা দেখে সে এতটা ভয় পেয়েছে, সে একদম রুমে চলে আসে। রুমে এসে দেখে তার বান্ধবী রুমে শুয়ে আছে। আসলে সে এতটা ভয় পেয়েছিল যে তার বান্ধবী যে ছুটিতে বাড়ি চলে গেছে এটা তার খেয়ালই নাই। বরং বান্ধবীকে দেখে সে সাহস পায়। তখন বান্ধবী রূপী ওই জিনিসটা বলে ওঠে, কি রে আসমা, এভাবে হাঁপাচ্ছিস কেন? তখন আসমা বলে, ওয়াশরুমে গিয়ে দেখি যে এই একটা জিনিস এরকম একটা কাটা পা, এই দেখ আমার মাথায় রক্ত। কই রক্ত কই? তখন মাথায় হাত দিয়ে দেখে না, রক্ত নাই। তখন আরে ধুর, তুই ভুল দেখেছিস। কই না, চল আমার সাথে চল। তখন বলে, যাবো কিভাবে রে?
বলে কেন কিভাবে যাবি? কয় হাঁটবো, আমার তো পা ওয়াশরুমে রেখে আসছি। কয় পা ওয়াশরুমে রেখে আসছিস মানে ফাজলামি করিস নাকি? কয় না দেখ, এই দেখ আমার পা নাই, ওয়াশরুমে রেখে আসছি। এই বলে তার পায়ের উপর থেকে একটা চাদর সরায়, চাদর বা কাঁথা ছিল, দেখে সত্যি তার ওই রুমমেটের হাঁটু থেকে নিচের অংশ নেই, দুই পায়েরই নেই। তো এই দৃশ্য দেখার সাথে সাথে সে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকার শুনে চারতলাতে থাকা মেয়েরা উঠে আসে, তাকে জ্ঞান ট্যান ফেরায়। ফেরানোর পরে কি অবস্থা কি হয়েছে তখন সেই ঘটনা খুলে বলে। তো এর পরবর্তী তার খুব জ্বর আসে, খুব অসুস্থ ছিল আর কি। তো এটা ছিল দ্বিতীয় ঘটনা মেহেদী হাসান ভাইয়ের। তো খুবই ভয়ানক একটি ঘটনা। তবে এই ঘটনা সম্পর্কে আমি একটা মন্তব্য করব। মন্তব্যটা হচ্ছে যে এই টাইপের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি, তবে বিভিন্ন জায়গায়। যেমন আমি যখন ফার্স্ট রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা হলে এই টাইপের একটা ঘটনা ঘটেছিল, এবং এক্স্যাক্ট মানে কোথায় ঘটেছিল সেই জায়গাটাও আমাকে বলেছিল যে কোন হলের কত নাম্বার ফ্লোরে ঘটেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের ঘটনা, যেমন হরর ঘটনাগুলো কিন্তু একটাই এক জায়গায় ঘটবে বিষয়টা এরকম না, প্রায় সেম ঘটনা কিন্তু একাধিক জায়গায় ঘটতে পারে। তো এই কারণেই বলছি যে অনেকে এটা শুনে ভাববেন না যে এই ঘটনা আপনারা এর আগেও শুনেছেন। তো এই টাইপের ঘটনা আমি নিজেও শুনেছি, এবং এই টাইপের ঘটনা আমাদের দেশে যে হয় তা না, আমাদের দেশের বাইরেও কিন্তু এই টাইপের ঘটনা ঘটেছে বলে আমি আমার বেশ কয়েকজন পরিচিত বন্ধু মহলের কাছ থেকে শুনেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনা তো বাংলাদেশেও হয়েছে। তার মানে হচ্ছে যে এই জিন ভূতদের এই ভয় দেখানোর কিছু কিছু মানে প্রক্রিয়া সারা পৃথিবীতে, মানে কিছু কিছু প্রক্রিয়া আর কি অনেকটা একই রকম। বিশেষ করে এই ঘটনাটিও ঠিক একই রকম। আর এই হোস্টেল থেকে বা মেস থেকে লোকজন চলে গেলে ওইখানে যে ভয়ের ঘটনা ঘটে তা কিন্তু আমি নিজেও, আমার একটা পরিচিত কাজিন হয়েছে, নাম হলো রনি। তো রনি যেই হোস্টেলে মানে মেসে থাকতো, আমি নিজেও সেই মেসে গিয়েছিলাম। ফার্মগেটের একটি মেস, তো পশ্চিম রাজাবাজারের একটি আর কি জায়গা আর কি, সেই বাসার রিলেটেড ঘটনা কিন্তু বলেছিলাম যে ওই পরিবারে সুইসাইড করেছিল একজন মহিলা। পরবর্তীতে অনেক ভাড়াটিয়ে এসে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখতো, তারপরে ব্যাচেলর ভাড়া দেয়, অনেকদিন কোনো ঘটনা ঘটতো না। পরে এক ঈদের সময় সবাই চলে গিয়েছিল, একজন ছিল, পরের দিন সেও যাবে। ওই রাত্রে সে ওই ভয়ানক মহিলাটাকে দেখেছিল এবং দেখে প্রচন্ড ভয় পেয়েছিল এবং সেন্সলেস হয়ে পড়েছিল। সকালবেলা দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয়েছিল। ওই কাজের বুয়া এসেছিল তার পাওনা টাকা নেওয়ার জন্য, তখন দরজা খুলছে না, তখন বারবার ডাকার পরেও তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয়েছিল। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আশা করছি মেহেদী হাসান ভাইয়ের পাঠানো এই ছোট ছোট দুটি ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদী, আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাসানুজ্জামান। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া নামক একটি স্থানে। এই হাসানুজ্জামান ভাই সম্পর্কে এই মেহেদীর বড় আর কি, মানে বড় ভাই আর কি। তো উনি যেভাবে বলেছেন সেভাবে তিনি আমাদেরকে শেয়ার করেছেন। আর এখন মূলত যে ঘটনাটি আপনাদেরকে আমি যেভাবে বলতে যাচ্ছি সেটি হাসানুজ্জামান ভাই যেভাবে বলেছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঘটনাটি ঘটেছিল 2009 সালে। উনি তখন মাদ্রাসার একজন স্টুডেন্ট। এরই মাঝে হঠাৎ ওনার বড় খালা মারা যান। বড় খালা মারা যাওয়ার কারণে এই হাসানুজ্জামান ভাইয়ের মা অনেক ভেঙে পড়েন, আর এইসব কারণে ওনার বেশ কিছুদিন মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। মাকে সান্ত্বনা দেওয়া বা পরিবারকে কিছুটা দেখাশোনা করা। এদিকে ওনার মাদ্রাসার যিনি ওস্তাদজি ছিলেন তার নাম হচ্ছে ইউনুস, সবাই ইউনুস হুজুর নামে তাকে চিনতেন। তো ইউনুস হুজুর মাদ্রাসা থেকে একটি ছেলেকে পাঠান যে কি ব্যাপার, হাসানুজ্জামান মাদ্রাসা আসে না কেন, কোনো সমস্যা হলো কিনা, অসুস্থতা কারণে আসতেছে কিনা, এই ব্যাপারগুলো জানার জন্য একজন স্টুডেন্টকে পাঠান। তো ওই ছেলেটি ওনাদের বাড়িতে আসেন এবং এসে সব ঘটনা জানেন। তখন এই হাসানুজ্জামান ভাইয়ের মা ওই হুজুরকে কিছু হাদিয়া দিয়ে দেন এবং বলেন যে তার বোনের জন্য, মানে হাসানুজ্জামান ভাইয়ের বড় খালার জন্য যেন দোয়া করেন। তো ওনাদের পাশের গ্রাম হচ্ছে হরিপুর। তো ওই হরিপুরে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। তো এই হাসানুজ্জামান ভাই এবং ওনার বন্ধুরা মিলে সবাই মিলে একটা পরিকল্পনা করে ওনারা ওই মেলায় ঘুরতে যাবেন। কিন্তু ওই মেলাটায় ঢোকার জন্য এটার একটা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছিল, আর সেই প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এখন 20 টাকা 2009 সালে ওনাদের জন্য আসলে অনেক বেশি ছিল, বিশেষ করে ওনার জন্য। তো উনি ওনার বন্ধুদেরকে না বলে দেন যে না আমি যাব না। এদিকে কি হয়, এই হাসানুজ্জামান ভাইয়ের মা ওই হুজুরকে হাদিয়া হিসাবে দেওয়ার জন্য 20 টাকা হাসানুজ্জামান ভাইকে দিয়েছিলেন। তখন এই হাসানুজ্জামান ভাইয়ের মনের মধ্যে লোভ জাগে যে আচ্ছা, হুজুরকে এই টাকাটা না দিয়ে আমি যদি বন্ধুদের সাথে মেলায় যাই
তাহলে তো আমি বন্ধুদের সাথে অনেক আনন্দ করতে পারবো। আর হুজুরকে যে এই টাকাটা দিতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি নাও দেই তাদের তো কোনো সমস্যা নেই। তো যেমন ভাবা তেমন কাজ, উনি হুজুরকে সেই টাকাটা দেন না এবং ওই টাকাটা নিজের কাছে রেখে দেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেন যে উনি পুনরায় তার বন্ধুদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো অন্য আরেকদিন রাত্রে উনি মাদ্রাসা থেকে, ওনার বাড়ির দূরত্বটা কম ছিল, এই জন্য মাদ্রাসা থেকে উনি রাত্রেবেলা বাড়িতে চলে আসতেন, সকালবেলা যেতেন। কিন্তু সেই দিন রাত্রে, যেই দিন ওনার যাওয়ার কথা ছিল মেলায় আর কি, মানে ওই দিন যান নাই, পরে গেছেন, মেলা তো বেশ কয়েকদিন ধরে হয়েছিল আর কি। তো ওই দিন রাত্রে উনি ওনার বাড়িতে জানাই দেন যে উনি মাদ্রাসায় রাত্রে থাকবেন, তার মানে রাত্রে বাসায় আসবেন না। আর মাদ্রাসায় বলেন যে এই যে আমি চলে যাব, বাড়িতে একটু কাজ আছে, একটু তাড়াতাড়ি চলে যাব, তার মানে সে মেলায় যাবে, এটা হলো আসল কথা। তো ভালো কথা। তো উনি যাবেন, তখন হুজুর তাকে ডাক দেন, এমনি কিছু আলোচনা করেন এবং আলোচনার এক ফাঁকে হুজুর একটু ঘুরিয়ে পেঁচিয়ে হাদিয়ার প্রসঙ্গটা তুলছিলেন যে তোমাকে কোনো হাদিয়া দিয়েছে কিনা, এই সেই। তো উনি বলেন যে না, আমার কাছে তো কোনো হাদিয়াটা দিয়ে দেয়নি। তো যাই হোক, এখন ব্যাপার হলো যে হাদিয়ার ব্যাপারটা তো হুজুর সরাসরি আসলে জোর করে মানে চাইতেও পারছিলেন না। আর এই হাসানুজ্জামান ভাইও উনি চিন্তা করছেন কি ব্যাপার, হুজুর এইভাবে হাদিয়া চেয়ে নিচ্ছেন কেন। এটাতে উনিও বিরক্ত হন, চিন্তা করেন যে হুজুর টাকার প্রতি মানে তার হয়তো বা একটু আগ্রহ বেশি। আসলে মূল ব্যাপারটা কি ছিল এটা কিন্তু হুজুর বলেননি বা কেউ জানতো না। তো ঘটনার একটা পর্যায়ে গিয়ে আমরা ইনশাল্লাহ সেটা জানতে পারবো। আচ্ছা, যাই হোক, তো ওনাদের গ্রাম থেকে ওই হরিপুর, যেটা ওই হরিপুরে যেতে হলে কি নদী পার হতে হতো। নদীর সাথে একটা বিশাল বট গাছ ছিল। তো মাদ্রাসা থেকে ওখানকার পথ পায়ে হেঁটে 10 মিনিটের মতো সময় লাগে আর কি। আর ওই মেলায় যেতে ওরা 30 মিনিট লাগতো টোটাল সময়, নদী পার হয়ে এখানে যেতে আর কি, টোটাল সময় মিলে আর কি, এরকমটা সময়। তো উনি রাত 8টার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছেন, তখন গরমকাল। তো ওনার চোখে যখন ওই বট গাছটি পড়ে, তখন উনি দেখতে পান যে বট গাছটির নিচে সাদা পাঞ্জাবি পরিহিত, বেশ লম্বা, মানে খুব অতিরিক্ত লম্বাও না, কিন্তু লম্বা আর কি, বেশ লম্বা, মানে আমাদের মানুষ, স্বাভাবিক মানুষের মধ্যে বেশ লম্বা হলে যেরকমটা হয় ওরকম আর কি। তো এমন একটা লোক দাঁড়িয়ে আছে। তো উনি সেটাকে একদম স্বাভাবিকভাবে নেন। উনি ভাবেন যে মানুষ তো দাঁড়িয়ে থাকতেই পারে, কারণ বট গাছের নিচে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে গরমকালে। তো এই কারণে হয়তো বা বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, আর তাছাড়া নদীর পার। তো উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনাটি তখনই ঘটে যখন ওই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকটি তার নাম ধরে ডাকে, হাসানুজ্জামান, এদিকে আসো, এদিকে আসো। তো উনি লোকটির কাছে যান স্বাভাবিকভাবেই। তখন সেই লোকটি ওনাকে বলে, তুমি যা করছো তা কিন্তু অনেক খারাপ হচ্ছে, এখনো সময় আছে, যাও আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার অনেক সমস্যা হয়ে যাবে। তো এই লোকটির কথায় অত্যন্ত বিরক্ত হন হাসানুজ্জামান ভাই, যে এই লোকটা কেড়ে যে আমার টাকায় মিষ্টি খেতে যাচ্ছে, কথা নাই বার্তা নাই, তুমি কে হে বাপু যে তোমাকে আমাকে মিষ্টি কিনে দিতে হবে। মানে মামু বাড়ির আবদার আর কি। পরিচিত হলেও একটা কথা, অপরিচিত লোক ডেকে বলতেছে সমস্যা হয়ে যাবে, মিষ্টি কই। তো এটা আসলে যে কোনো মানুষের জন্য খুবই একটা বিরক্তিকর একটা ব্যাপার, এরকম কথা যদি কেউ হঠাৎ করে অপরিচিত কেউ একজন বলে। তো উনি ওই লোকটার কথা কোনো পাত্তাই দেন না, অত্যন্ত বিরক্ত হন, কোনো কথাবার্তা না বলে উনি নদীর কাছে চলে যান। আর ওনার পরিচিত একজন একটা নৌকা দেখেন যে নদীর ঘাটে বাঁধা আছে, উনি ওই নৌকাটা নিয়ে ওই পারে চলে যাওয়ার চিন্তা করেন। তো যেমন ভাবা তেমন কাজ, উনি ওই নৌকাটাতে ওঠেন এবং ওই নৌকাটি যখন নদীর মাঝখানে চলে আসে, নদীটা খুব বেশি বড় ছোট আর কি, একদম মাঝখানে চলে আসে, তখন হঠাৎ করে উনি ফিল করেন যে মানে নৌকাটা অনেক জোরে জোরে তুলছে। উনি পানির দিকে তাকান, তখন দেখেন পানি কিন্তু একদম স্বাভাবিক, কোনো স্রোত নাই বললেই চলে। নদীতে এমনি স্বাভাবিক স্রোত যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, কোনো ঢেউ নাই, ওরকম কোনো স্রোত নেই। তখন তিনি ভাবলেন যে কি হলো, নৌকা কেন এইভাবে তুলছে। তখন উনি নৌকার একটু নিচের দিকে তাকানোর চেষ্টা করেন, মানে নিচের পার্টটার দিকে চেষ্টা করেন কোনো সমস্যা হইল কিনা বা কে দোলাচ্ছে। তখন উনি যেটা দেখতে পান সেটা দেখে প্রচন্ড ভয় পান। উনি দেখেন যে প্রায় 30 থেকে 40 হাত লম্বা অনেক মোটা একটা সাপ ওই নৌকার নিচ দিয়ে যাচ্ছে এবং ওই সাপের ধাক্কা ওই নৌকায় লাগছে। এবং ওই সময় তো অন্ধকার ছিল, কিন্তু ওই সাপটি খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল পানির নিচে, একদম নৌকার নিচে, তো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। উনি এটা দেখে মানে খুবই ভয় পান যে হায় হায়, এটা কি, এই প্রাণী কোত্থেকে আসলো। কোনো কারণে এই প্রাণীর খালি মাথাটাও যদি নৌকার উপরে তুলে দেয়, এই ছোট নৌকা এখনই পানির নিচে ডুবে যাবে আর এই জিনিস আমাকে খেয়ে ফেলবে। উনি তো
মানে প্রচন্ড ভয় তো পেয়েছেনই, কিন্তু দেখেন যে ওই জিনিসটা চলে গেল নৌকার নিচ দিয়ে, নৌকার দুলুনিটাও থেমে গেল। উনি তাড়াতাড়ি নৌকা চালানো শুরু করলেন এবং অপর পাশে চলেও যান। অপর পারে পৌঁছে নৌকাটা খুব ভালো করে ওখানে একটা খুঁটির সঙ্গে বেঁধে উনি ওই মেলার দিকে যেতে থাকেন। মেলার দিকে যাওয়ার সময় উনি খেয়াল করেন, উনি তো ওই সময় একা ছিলেন, একটা শেয়াল বারবার ওনার পথ আটকানোর চেষ্টা করছে। তো উনি বারবার ওই শিয়ালটিকে তাড়িয়ে দিচ্ছেন। তো একটা পর্যায়ে শিয়ালটি চলেও যায়। শিয়ালটি আকার ওরকম বড় ছিল না, মানে স্বাভাবিকই ছিল। তো উনি যখন মেলায় পৌঁছান তখন উনি দেখতে পান যে মেলায় কোনো মানুষজন নাই, সব স্টলের লাইট বন্ধ। তো উনি তো খুব অবাক যে কি ব্যাপার, মেলার সব কিছু মানে বন্ধ, টোটাল কার্যক্রমই অফ, লোকজন নাই। এর মধ্যে ওইখানে যে নাইট গার্ড ছিল সে আসে, বলে কি ব্যাপার, আপনি এত রাত্রে কার কাছে যাবেন, এখানে কেউ তো নাই। তখন বলে যে কেন, মেলা হচ্ছে না এখানে? বলে হ্যাঁ মেলা হচ্ছে, কিন্তু মেলা তো শেষ আজকের মতো। আজকের মতো শেষ মানে কয়টা বাজে? তখন ওই লোকটি বলে আরে আপনার হাতে ঘড়ি নাই, রাত 12টার উপরে বাজে, আপনি এখন আসছেন মেলা দেখতে, মেলা তো রাত 10টার সময় ক্লোজ হয়ে গেছে। উনি তো একদম আকাশ থেকে পড়ছেন যে রাত 12টার বেশি বাজে মানে? উনি তো রাত 8টার সময় মাদ্রাসা থেকে বের হয়েছেন, এখানে আসতে সর্বোচ্চ 30 মিনিট লাগার কথা, 4 ঘন্টা কিভাবে হয়ে গেল? এইটা ওনার মাথায় কিছুতেই ধরে না। যাই হোক, এখন তো ফিরে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়িতে না গিয়ে উনি মাদ্রাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো যাই হোক, উনি আবার সেই নৌকার দিকে যেতে থাকেন। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবেই চলে যান। পথে কোনো ভয় ভীতিও তিনি পাননি, বা কেউ তাকে ভয় দেখাতে আসেনি। তো উনি নৌকার ঘাটে এসে নৌকাটা যথাস্থানে পান, আবার ওই নৌকাটা নিয়ে অপর পাশে যাওয়া শুরু করেন। তো যখন উনি মাঝ নদীতে এসেছেন তখন তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন ওই বট গাছটার নিচে ওই যে লোকটা যার সাথে দেখা হয়েছিল, সাদা পাঞ্জাবি পরা, মিষ্টি খেতেছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে। তো উনি তাকে দেখেন, দেখার পরে অবাক হন না, চিন্তা করেন যে এই বেহায়া লোকটা এখানে দাঁড়ায় আছে এখনো। উনি নৌকা নিয়ে তীরে পৌঁছান, নেমে আবার ওনার পথে উনি হাঁটা ধরেন। তখন ওই লোকটা আবার ডাকে, এই হাসানুজ্জামান এদিকে আসো, এই আমার মিষ্টি কই? তখন মানে উনি মুখ খোলেন, কারণ প্রথমবার তো কিছু বলেন নাই ভদ্রতার খাতিরে। তখন তিনি বলেন যে আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমার কাছে মিষ্টি চাচ্ছেন, আপনাকে কি আমি মিষ্টি দিতে বাধ্য? নাকি আমার কাছে মিষ্টি পান? নাকি আমি কখনো আপনাকে বলেছিলাম আপনাকে আমি মিষ্টি খাওয়াবো? তা আমার নিজের পকেটের টাকায় আপনাকে আমি মিষ্টি খাওয়াতে যাবো কোন দুঃখে? এই কথা বলেন। ঠিক তখনই ওই লোকটা প্রচন্ড জোরে মেরেছে এক চর ওনার মুখে। চর খাওয়ার সময় শুধু এতটুকু মনে হয়েছে কোনো বরফের হাত ওনার শরীর স্পর্শ করেছে। উনি সেখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওনার নিজের বাড়িতে। তখন উনি জিজ্ঞেস করেন যে ওনাকে এখানে কে নিয়ে আসলো? তখন ওনার মা ওনাকে বলে যে উনি নদীর পাশে একটা নৌকার মধ্যে পড়েছিলেন। ওই নৌকার মালিক যখন সকালবেলা তাকে দেখতে পায়, তাকে চিনতে পারে এবং তার বাড়িতে দিয়ে যায়। তখন উনি চিন্তা করছেন যে আচ্ছা, গতকালকের ঘটনাটা যদি সত্যি হয় তাহলে আমি নৌকার মধ্যে আসলাম কি করে? আমি তো নৌকার উপরে ছিলাম না। তখন উনি পুরো ব্যাপারটা বাড়ির সবাইকে জানায় যে আসলে কি হয়েছিল। টানা 5 দিন ওনার গায়ে প্রচন্ড জ্বর ছিল। উনি যখন সুস্থ হয়ে ওঠেন তখন উনি মাদ্রাসায় যান এবং ওনার মাদ্রাসার হুজুর, যিনি ইউনুস হুজুর, ওনাকে সব কথা খুলে বলেন। তখন ওনার সব কথা শুনে হুজুর যেটা বলেন তাতে এই হাসানুজ্জামান ভাই আরো অবাক হন। তিনি বলেন যে তোমার আম্মু মাঝে মধ্যে আমাকে হাদিয়া হিসাবে কিছু টাকা দিত, তো আমার যে জিনরা রয়েছে আমি এই জিনদেরকে এই হাদিয়ার টাকা দিয়ে মিষ্টি কিনে খাওয়াতাম। এখন তোমার কাছে তোমার আম্মু টাকা দিয়েছিল কিন্তু তুমি সেটা দেওনি। এখন জিনদেরকে তো মিষ্টি খাওয়ানোর কথা, আর ওই টাকা থেকেই তারা মিষ্টি খাবে, আমার অন্য টাকা থেকে খাবে না। আর আমাকেও তারা বলেছিল কি ইউনুস মিষ্টি তো খাওয়ালে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, হাসানুজ্জামানের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, এই জন্য তোমাকে ইনিয়ে বিনিয়ে হাদিয়ার কথা বলছিলাম। তুমি হয়তো বুঝতে পারোনি, তুমি ওই টাকা নিয়ে মেলায় গিয়েছিলে, যার কারণে ওই জিন বেশ রাগ করেছিল তোমার উপর যে এইভাবে মিথ্যা কথা বলে একটা মাদ্রাসার স্টুডেন্ট এইভাবে মেলায় যাওয়া উচিত না। তো এই কারণে সে তোমার সামনে এসেছিল, দেখা দিয়েছিল, মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু তুমি তো প্রথমে পাত্তা দাওনি, পরবর্তীতেও তুমি তার সাথে তর্ক করেছো, এই জন্য সে তোমার গায়ে আঘাত করেছে। তবে তারা ভালো জিন, তুমি মাটিতে পড়ে থাকলে সাপ বিচ্ছু পোকামাকড় তোমার শরীরে কামড় দিতে পারতো, এই জন্য ওরা কি করেছে যে তোমাকে নৌকার উপর নিরাপদে রেখে গেছে এবং সারা রাত তোমাকে পাহারা দিয়েছে যাতে করে কোনো ক্ষতি না হয়।